আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায়ের সফট হিন্দুত্ব কার্ড কী ছিল? দীঘার জগন্নাথ দেবের মন্দির, যিনি 2026 সালের বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে একেবারে তড়িঘড়ি দীঘার জগন্নাথ দেবের মন্দিরটা উদ্বোধন করলেন। অর্থাৎ দীঘার জগন্নাথ দেব তিনি কিন্তু আর মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আর ফিরে তাকালেন না। যদি তিনি আশীর্বাদ করতেন তাহলে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় এই চতুর্থবারের জন্য তিনি ক্ষমতায় আসতে পারতেন, বা তিনি চতুর্থবারের জন্য হয়তো মুখ্যমন্ত্রী হতে পারতেন। আমার কথা হচ্ছে, ভগবান জগন্নাথ দেব কেন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে মুখ ফিরিয়ে নিল? তিনি তো ভগবান জগন্নাথ দেবের মন্দির তৈরি করেছেন, তিনি তো জগন্নাথ দেবকে আমাদের বাংলায় এনেছেন। দীঘার পাড়ে তিনি ভগবান জগন্নাথ দেবের বড় একটা মন্দির তৈরি করেছেন, তারপরে কিন্তু তার শেষ রক্ষা হলো না, তাকে কিন্তু ভোটে হারতে হলো। এই পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে বড় জগন্নাথ দেবের মন্দির হলো দীঘার জগন্নাথ দেবের মন্দির, যেটা করে তিনি হিন্দুদের মধ্যে একটা বার্তা দিতে চাইছেন, যেটা করে তিনি বোঝাতে চাইছেন যে তিনি হিন্দুদের জন্য কতটা কাজ করেন বা তিনি হিন্দুদেরকে কতটা দেখেন। দেখুন, আমরা সবাই জানি যে বিজেপি একটা হিন্দুত্ববাদী রাজনীতি করে এবং তাদের রাজনীতির মূল এজেন্ডাই হলো হিন্দুত্ববাদী। সেই হিন্দুত্ববাদী রাজনীতিকে চ্যালেঞ্জ করতেই কি মমতা বন্দ্যোপাধ্যায় দীঘার জগন্নাথ দেবের মন্দির তৈরি করলেন, আর সেটা করেই কি তিনি ফেঁসে গেলেন? আর সেটা করার জন্যই কি তার যে নির্দিষ্ট কোর ভোট ব্যাংক, যেটাকে বলা হয় মুসলিম ভোট ব্যাংক, তারা কি ভাগাভাগি হয়ে গেল? যে মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন মুসলিমদের জন্য ভাবতেন, যেই মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন মুসলমানদের জন্য তিনি তাদের জন্য সবসময় চিন্তাভাবনা করতেন, সেই মুসলমানরা এবার কি ভাবলো যে মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন আমাদের সাথে ছিল, এবার তিনি পাল্টি খেয়ে হয়তো হিন্দুদের জন্য রাজনীতি করতে গেছেন, তিনি হয়তো আমাদেরকে আর দেখবেন না। তারা কি আস্তে আস্তে তার দিক থেকে মুখ ফিরিয়ে নিল? আচ্ছা, আপনারা একটা জিনিস ভালো করে ভেবে দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে সহ তার দল একেবারে ভরাডুবির মুখে পড়েছে। দেখুন, তার কোথায় ভুল ছিল, তার কোথায় ঠিক ছিল? তিনি তো একটা হিন্দুদেরকে একটা বার্তা দিতে চেয়েছিলেন, তিনি তো একটা হিন্দুত্ববাদী রাজনীতি করতে চেয়েছিলেন। তারপরেও তাকে কেন হিন্দুরা মানতে পারলো না? তারপরেও কেন হিন্দুরা তাকে ভোট দিল না? কি এমন ঘটেছিল সেটা নিয়ে এবার আপনাদের সামনে আমি আলোচনা করব। আপনারা দেখছেন সাজবেলা আর আমি রয়েছে সুজয়। যদি ভিডিওটা ভালো লাগে না, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন, আপনাদেরকে একটা কথা বলি, অনেকেই বলছেন যে মন্দির হোক, সেটা খুব ভালো কথা, তাই বলে চাকরি কোথায়? যে সমস্ত বেকার লোকজন আছেন, যে সমস্ত বেকার ছেলেমেয়েরা আজকে পড়াশোনা করে তারা আজকে রাস্তায় রাস্তায় ঘুরছেন, তাদের চাকরির জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কী করেছেন? তাদের জন্য কি একটা ইন্ডাস্ট্রি তৈরি করতে পেরেছেন? তাদের জন্য কি কোনো শিল্প কলকারখানা কিছু করতে পেরেছেন? এমনকি সরকারি চাকরি তো একের পর এক বড়সড় দুর্নীতি। যেই মমতা বন্দ্যোপাধ্যায় এত তড়িঘড়ি করে এত সুন্দর করে ঝা চকচকে দীঘার জগন্নাথ দেবের মন্দির তৈরি করলেন, তিনি কেন বাংলার ছেলেমেয়েদেরকে চাকরি দিতে পারলেন না? তিনি কেন শেষমেশ তাকে ভোটের মুখে এসে বাংলার ছেলেমেয়েদের হাতে তাকে বেকার ভাতা দিতে হচ্ছে? কেন দিতে হচ্ছে? কারণ তিনি চাকরি দিতে ব্যর্থ হয়েছেন। তার আমলে কোনো শিল্প কলকারখানা কিচ্ছু হয়নি, তার আমলে কোনো চাকরি বাকরি কিচ্ছু হয়নি। মানুষ দিনের পর দিন বেকার হচ্ছে। এমনকি পশ্চিমবঙ্গের মানুষজন তারা বাংলা ছেড়ে বিভিন্ন রাজ্যে রাজ্যে তারা কাজে চলে গেছেন, এমনকি কেউ দেশ ছেড়েও বিদেশে কাজ করছেন, কেউ একটু ভালো সুযোগ পেলে বাইরে চলে যাচ্ছেন। কেন যাচ্ছেন? কেন তিনি বাংলা ছেলেদেরকে বাংলায় রাখতে পারেননি? তিনি যেরকম মন্দির তৈরি করেছেন, খুব ভালো কথা, এটাও দরকার ছিল, আমি মানছি মন্দির তৈরি করাটা কোনো খারাপ ব্যাপার না, কিন্তু তার পাশাপাশি তো তার এটাও করা দরকার ছিল, শিল্প কলকারখানা, মানুষের চাকরি বাকরির কথা ভাবা উচিত ছিল। এমনকি সরকারি চাকরি নিয়ে যে দুর্নীতির অভিযোগ দিনের পর দিন রয়েছে, সেটার জন্য তিনি কি করেছেন? তার শাসনকালে সেটার কি কোনো সমাধান তিনি করতে পেরেছেন? এখনও হাজার হাজার মানুষ, হাজার হাজার ছেলে মেয়ে তারা পথে পথে ঘুরছে, তারা কবে চাকরি পাবে তারা নিজেরাও জানে না। হয়তো নতুন সরকার বা বিজেপি গভর্নমেন্ট তারা হয়তো একটা কিছু ব্যবস্থা করবে, কিন্তু এই যে এতদিন ধরে যে তাদের সময়টা নষ্ট হলো, তাদের যে এত পরিশ্রম এখনো পর্যন্ত যে বৃথা গেল, তার দায় কে নেবে বলুন তো? দেখুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইমামদের ভাতা দিয়েছেন, যেটা ইমাম ভাতা, পাশাপাশি তিনি দুর্গাপূজার কার্নিভাল করেছেন। সে মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে যেটা হচ্ছে, মেলা খেলা অনুষ্ঠান পুজো পার্বণ এগুলো অনেক বেশি বেশি হয়েছে মানছে, তিনি এটা সেটা অনেক কিছু করেছেন, কিন্তু তিনি যেটা করতে পারেননি, নারীদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। যদি তিনি সেটা করতে পারতেন তাহলে কিন্তু আরজিকর থেকে শুরু করে সন্দেশখালী থেকে শুরু করে পার্ক স্ট্রিট থেকে শুরু করে কসবা ল কলেজ এগুলো কিন্তু ঘটতো না। তার আমলেই কিন্তু এগুলো ঘটেছে। আচ্ছা, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মন্দির তৈরি করেছেন, খুব ভালো কথা। তিনি নিউ টাউনে দুর্গা অঙ্গন তৈরি করবেন সেরকম একটা প্রতিশ্রুতি দিয়েছেন, এমনকি তিনি শিলিগুড়িতে মহাকাল মন্দির তৈরি করবেন সেরকমও একটা প্রতিশ্রুতি তিনি দিয়েছেন। সবটাই মানছি। দেখুন, আমার যেটা মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় সবচেয়ে বড় ভুল, তিনি দীর্ঘ যে 15টা বছর তিনি শাসন করেছেন, ঠিক সেই সময়
তিনি তার বেশিরভাগ সময়টা, তার শাসনকালের বেশিরভাগ সময়টা তিনি তোষণ করেছেন, যেটা বিজেপি বারবার অভিযোগ করতো যে তিনি মুসলিমদের তোষণ করেছেন। আর ক্রমশ বাংলায় বাড়তে থাকলো বিজেপির দাপট। আর সেই বিজেপির দাপটে বিজেপির যে হিন্দুত্ববাদী রাজনীতি, সেই হিন্দুত্ববাদী রাজনীতির মধ্যেই বাংলার যারা হিন্দুত্ববাদী মানুষজন তারা বিজেপির সাথে বা বিজেপির উপর ভরসা করতে শুরু করলো। দেখুন, একদিকে যেরকম হিন্দুরা বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতির সাথে জুড়ে গেল, ঠিক তেমনই মুসলিমরা তখনও ছিল, মানে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে। কিন্তু বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টি তারা কিন্তু ছাড়ার লোক নয়। তারা ঠিক মমতাকে দিনের পর দিন খোঁচা দিতে শুরু করলো। তারা ঠিক দিনের পর দিন মমতাকে একেবারে মুসলিম তোষণ বলে তাকে দাগিয়ে দিতে শুরু করলো, যে মমতা বন্দ্যোপাধ্যায় মানে তিনি মুসলিমদের তোষণ করেন, মমতা বন্দ্যোপাধ্যায় মানে তিনি মুসলিমদের জন্য তিনি ভাবেন, তিনি হিন্দুদের জন্য কিছু করেন না, তিনি হিন্দুদের বিরুদ্ধে। এটাই বোঝাতে চাইল বিজেপি। আর তার জন্যই হয়তো তিনি তড়িঘড়ি দীঘার জগন্নাথ দেবের মন্দিরটা উদ্বোধন করতে গেলেন। এমনকি দীঘার জগন্নাথ দেবের মন্দিরটা উদ্বোধন করেছেন, তিনি রথযাত্রার সময় ছিলেন, তিনি দীঘার জগন্নাথ দেবের মন্দিরের প্রসাদ সবার বাড়ি বাড়ি তিনি পৌঁছে দিয়েছিলেন। তিনি মানুষকে বুঝিয়েছেন যে আমরা হিন্দুত্ববাদী রাজনীতিও করি, আমরা হিন্দুদের কথাও ভাবি, শুধুমাত্র বিজেপি যে হিন্দুদের কথা ভাবে তা নয়। তাতে যেটা হয়েছে বলে আমার অন্তত মনে হয়, মুসলিমরা তার পাশ থেকে আস্তে আস্তে সরে গেছে। দেখুন, যেই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা তিনি দিনের পর দিন অনেকটা সময় ধরে মুসলিমদের সাথে ছিলেন, তাদের কোর ভোট ব্যাংকের দ্বারা তিনি বারবার নির্বাচিত হতেন, তাদের ভোট ব্যাংকের উপর ভরসা করে তিনি বারবার একের পর এক নির্বাচনের সফলতা পেতেন, যেটা বারবার বিজেপি সহ সিপিএম এমনকি কংগ্রেস তারা বারবার অভিযোগ করে আসে। বিশেষ করে বিজেপির কথা বলবো, তারা বারবার তো এটা বলে আসে যে মমতা বন্দ্যোপাধ্যায় মানে তিনি তোষণকারী একজন নেত্রী। এইবার যেটা ঘটলো, যেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে বাংলার যে সমস্ত মুসলমান সমাজের মানুষজন আছেন তারা ভেবে নিল কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলছি, তিনি হয়তো এবার মুসলিমদের থেকে সরে গিয়ে তিনি হিন্দুদের হয়ে তিনি কাজ করতে হয়তো শুরু করেছেন। এমনকি তিনি যখন হিন্দুদের জন্য মন্দির তৈরি করলেন, তাহলে মুসলমানের জন্য কোনো একটা মসজিদ কেন তৈরি করলেন না? এরকমভাবে অনেক মুসলিম মানুষদের বা অনেক মুসলমান মানুষদের মধ্যে একটা অভিমান ছিল যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা দীঘার জগন্নাথ দেবের মন্দিরের পাশাপাশি দুর্গাঙ্গন এমনকি শিলিগুড়িতে মন্দির তৈরি করার কথা চিন্তা ভাবনা করেছেন। সেই মুখ্যমন্ত্রী বা সেই প্রাক্তন মুখ্যমন্ত্রী কেন মুসলিমদের জন্য মসজিদ তৈরি করেনি? তিনি কি শুধুমাত্র হিন্দুদের জন্য এবার কি রাজনীতি করতে চলেছেন? যেই মানুষটা এতদিন মুসলিমদের কথা ভাবতেন সেই মানুষটা আজকে কি করে ঘুরে গেলেন? সেই মানুষটা কি আর ভবিষ্যতে মুসলিমদের জন্য কোনো কাজ করবেন না? তাই তো আমার মনে হয় সেই সমস্ত মুসলমান ভাইদের মধ্যে হয়তো একটা নেতিবাচক ধারণা কাজ করতে পারে। হয়তো তারা ভাবছেন যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো তাদের সাথে আর নেই, তিনি বিজেপির সাথে চ্যালেঞ্জ করে বিজেপির সাথে লড়াই করতে গিয়ে হয়তো হিন্দুদের জন্য এবার তিনি কাজ করতে চলেছেন, তাই হয়তো বাংলার মুসলমানরা তার থেকে সরে গেছে। পাশাপাশি আমার আরও একটা জিনিস মনে হয়, যেরকম আমাদের বাংলায় নৌশাদ সিদ্দিকীর যে আইএসএফ দলটা রয়েছে, এমনকি হুমায়ুন কবিরের আম জনতা উন্নয়ন পার্টি রয়েছে, তো তাদের মধ্য থেকে অনেকটা ভোট কাটাকাটি হয়েছে, সিপিএম কংগ্রেস ভোট পেয়েছে, যার ফলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কোর ভোট ব্যাংক সেটা কিন্তু ভাগাভাগি হয়েছে বলে আমার মনে হচ্ছে। হিন্দুদের একটা বড় অংশের ভোট একেবারে নিশ্চিন্তে তারা বিজেপিকে তারা দিয়েছে, তারা বিজেপিকে ভরসা করেছে, কারণ বিজেপি একমাত্র হিন্দুদের কথা ভাবে, তারা হিন্দুত্ববাদী রাজনীতি করে, তাদের কথা ভেবে হয়তো বা বিজেপি আসলেন বাংলার উন্নয়ন হবে, উন্নতি হবে, বাংলার চেহারাটা হয়তো বদলে যাবে বা বাংলার উন্নতি হবে বা উন্নয়ন হবে, যাই বলুন না কেন, সেজন্য হয়তো বাংলার হিন্দুরা বিজেপিকে ভোট দিয়েছে আর মুসলমানরা ভাগাভাগি হয়ে গেছে। কিছু ভোট তৃণমূলকে দিয়েছে ঠিকই, কিন্তু পাশাপাশি ওই যে বললাম আইএসএফ, আম জনতা উন্নয়ন পার্টি, এমনকি কংগ্রেস সিপিএম বা অন্যান্য যে সমস্ত দল আছেন বা নির্দল যারা আছে তাদের মধ্যেও ভোট ভাগাভাগি হয়ে গেছে, যার ফলে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে সরকার থেকে তিনি চলে গেছেন। কিন্তু আমার কথা হচ্ছে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন তিনি হিন্দুদের মন জয় করতে পারলেন না? কেন হিন্দুরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিল না? কেন হিন্দুরা একেবারে মুখ ফিরিয়ে নিল মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে? কেন হিন্দুরা মমতা বন্দ্যোপাধ্যায়কে সহ্য করতে পারলো না? সেটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। এখানে আপনাদেরকে একটা কথা বলে রাখি, মমতা বন্দ্যোপাধ্যায় যে দীঘা জগন্নাথ দেবের মন্দিরটা তৈরি করেছেন, তিনি যে এত ঘটা করে এত ঝাঁ চকচকে করে সুন্দর একটা বড় সড়ো দীঘার জগন্নাথ দেবের যে মন্দিরটা তৈরি করেছেন, সেখানেও তার একটা কাটা ছিল। কাটাটা কি? দীঘার জগন্নাথ মন্দিরকে তিনি ধাম বলেছেন। যেই ধাম বলাতে বিজেপির পক্ষ থেকে বা উড়িষ্যার জগন্নাথ দেবের মন্দির মানে পুরীর জগন্নাথ দেবের মন্দিরের পক্ষ থেকে একটা বেশ করা বার্তা দিয়েছিল। তারা বলেছিল দীঘার জগন্নাথ ধাম এটা কোনো ধাম না, এটা একটা শুধুমাত্র মন্দির। দীঘার জগন্নাথ মন্দিরটা কখনোই ধাম হতে পারে না। দেশের 4টি শ্রেষ্ঠ ধামের মধ্যে পুরী একমাত্র শ্রেষ্ঠ ধাম, যেটা বিজেপি নেতারা ভালোভাবে বোঝাতে পেরেছিল মানুষকে।
তাই হয়তো বাংলার সাধারণ মানুষ বুঝেছিল দীঘায় যত বড়ই ঝাড় চকচকে মন্দির তৈরি হোক না কেন, অ্যাকচুয়াল আসল মন্দির হচ্ছে পুরীর জগন্নাথ দেবের মন্দির। এটা বাংলার মানুষ বুঝেছিল। পাশাপাশি যারা ধর্মপ্রাণ মানুষ তাদের কাছে সব মন্দিরই সমান, সেটা দীঘা হোক সেটা পুরী হোক, সবাইকে তারা সমানভাবে দেখে। কিন্তু সেটা বড় কথা না। বাংলার মানুষ ভেবেছে মন্দির হলো সব হলো, কিন্তু বাংলার উন্নয়ন সেভাবে হয়নি। বাংলার মানুষ ভেবেছে নারী নিরাপত্তা সেভাবে হয়নি। বেড়েছে একের পর এক চুরি দুর্নীতি, বেড়েছে একের পর এক নেতারা জেলে গেছে, একের পর এক নেতারা এখনও যারা বাইরে আছে জামিনে আছে। একের পর এক চুরি দুর্নীতি চাঁদাবাজি সবটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় শাসনকালে, সেটা নিয়ে কোনো ভুল নেই। তিনি মানুষের জন্য মন্দির তৈরি করেছেন, বেশ ভালো কথা, কিন্তু তিনি মানুষের জন্য কাজ বা কর্মসংস্থানের দিশা তিনি দেখাতে পারেননি। বাংলার মানুষ বুঝে গেছে তিনি যতই হিন্দুত্বের জয়গান গাক না কেন, তিনি দীর্ঘদিন ধরে মুসলিমদের তোষণ করেছেন। এবার যদি তাকে ভোট দেওয়া হয়, তিনি চতুর্থবারের জন্য সরকারে গিয়ে আবার সেই মুসলিমদের তোষণ করবে, আবার সেই মুসলিমদের জন্য তিনি ভাবতে শুরু করে দেবেন। অর্থাৎ মুসলিমদের কথা এত ভাবলে চলবে না, তাকে হিন্দুদের কথাও ভাবতে হবে। তার জন্য বাংলায় একের পর এক কি বলবো মানে অনুপ্রবেশকারী বাড়ছিল, একের পর এক সে সমস্ত ব্যক্তিরা মাথাচাড়া দিয়ে উঠছিল, যার জন্য হয়তো বাংলার মানুষ ভেবেছে এবার আর প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আর ক্ষমতায় আনতে দেওয়া যাবে না। কারণ তিনি ক্ষমতা আসলে ফের ওই মুসলিম তোষণ শুরু করবে। ভোটের আগে আগে তিনি হিন্দু হয়ে যাবেন, ভোট চলে গেলে আবার সেই মুসলিম তোষণ তার শুরু হয়ে যাবে। তার এই মুসলিম তোষণ যেটা বিজেপি একেবারে খুব ভালোভাবে বাংলার মানুষকে খাওয়াতে পেরেছিল, বিজেপি একেবারে সুন্দরভাবে প্রচার করতে পেরেছিল যে তিনি একেবারে মুসলিম তোষণ করেন, তিনি মুসলিমদের জন্য ভাবেন। সেখানে তিনি তার এই মুসলিম তোষণের যে দাগ, সেই দাগটাকে তিনি মুছে ফেলার জন্যই তো তিনি দীঘা জগন্নাথ দেবের মন্দির তৈরি করতে গিয়েছিলেন। তার গায়ে যে মুসলিম তোষণের যে দাগটা লেগে রয়েছে, তার জন্যই তো সেই দাগটা মোছার জন্যই তো তিনি দীঘা জগন্নাথ দেবের মন্দির তৈরি করেছেন এবং সেটা ঘটা করে উদ্বোধন করেছেন। এমনকি সেই দীঘা জগন্নাথ দেবের প্রসাদ সবার বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছেন, তাই তো? তিনি বলেছিলেন যে আগামী দিনে আরও মন্দির তৈরি করবেন। আসলে এই ভোটের মুখে এসে এত মন্দিরের গল্প দিলে হিন্দুরা আর আপনাকে দেখবে না। এগুলো যদি আপনি প্রথম থেকেই করতেন, মন্দিরের পাশাপাশি যে সমস্ত বললাম কর্মসংস্থান, নারী শিক্ষা, স্কুল কলেজের শিক্ষা ব্যবস্থা, এমনকি যে সমস্ত দুর্নীতিগুলো হয়েছিল সেগুলোকে যদি আপনি রুখে দিতে পারতেন, তাহলে মানুষ হয়তো আপনাকে বিশ্বাস করতো, আপনাকে ভরসা করতো। তাছাড়া আরও একটা জিনিস কি, 15 বছরের প্রতিষ্ঠান বিরোধিতা। যখন কোনো একটা সরকার 15টা বছর টানা ক্ষমতা থাকে, তখন কিন্তু মানুষ সেই সরকারের প্রতি আর ভরসা রাখতে পারে না। মানুষ তখন বুঝে যায় যে সেই সরকার কতটা কি করতে পারে, মানুষ তখন বুঝতে পারে যে এই সরকারের কতটা দৌড়। তো আপনি এই 15 বছর মেলা খেলা উৎসব করেই সময়টা কাটিয়ে ফেলেছেন। আর ঠিক ভোটের মুখে এসে যতই আপনি মন্দিরের গল্প শোনান না কেন, মানুষ আর আপনাকে বিশ্বাস করতে পারবে কী করে বলুন তো? আপনার এটা প্রথম দিয়ে করা উচিত ছিল। মানুষ আপনার উপর ক্ষেপে গেছে, মানুষ আপনার উপর রাগ করে ফেলেছে। 15 বছর একটা সরকার ক্ষমতা থাকলে কিন্তু মানুষ আর সেই সরকারকে এমনি নিতে পারে না। তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন।